হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন ইউটিউব চ্যানেল। তো তোমাদের যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্লাস চলছিল রিজনিং এর প্রপোজিশনের ফার্স্ট ক্লাস আমরা করেছিলাম। আজকে ঠিক একইভাবে প্রপোজিশনের কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো বলো তোমরা সবাই কেমন আছো এই ঠান্ডাতে, পড়াশোনা কেমন চলছে সেটা আমাদেরকে কমেন্টে জানাও। সিলেবাস কতদূর এগোলো সেই হিসেবে আমরা কিন্তু তোমাদের জন্য ভিডিও একের পর এক আনবো। যদি তোমাদের মনে হয় একটা প্র্যাকটিস সেটের দরকার আছে সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারো, তাহলে কিন্তু আমরা তোমাদের জন্য এই সুন্দর একটা ওয়েদারের মধ্যে একটা সুন্দর প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, তো বেশি আর সময় নষ্ট না করে আমরা শুরু করছি আজকের আমাদের ক্লাস। তো প্রপোজিশনের পার্ট 2 ক্লাস যেরকমটা আমি বললাম, আমরা কিন্তু এতক্ষণে সিলেবাসের পাজেল করে ফেলেছি, ব্লাড রিলেশন করে ফেলেছি এবং প্রপোজিশনের ক্লাস আমাদের চলছে। বড় ক্লাস বলতে গেলে আমাদের এগুলোই, প্রপোজিশনেরই 3টে পার্ট হবে। বাদ বাকি চ্যাপ্টার গুলো কিন্তু এত বড় নয়, মোটামুটি ছোটই আছে। আস্তে ধীরে আমরা করে ফেলবো, কোনো অসুবিধা নেই। তো প্রপোজিশনে যেরকম আমরা চলছিলাম, প্রপোজিশনে আমরা বলেছিলাম যে পার্ট 1-এ আমরা করেছিলাম হচ্ছে প্রপোজিশন ইটসেলফ, ওই চ্যাপ্টারটাকে এবং সিলক্সটাকে দেখেছিলাম। এবার কিন্তু আমরা স্টেটমেন্ট এবং কনক্লুশন, তার সাথে সাথে স্টেটমেন্ট অ্যান্ড কোর্স অফ অ্যাকশন, এই দুটো পার্টকে কিন্তু আজকের ভিডিওতে কমপ্লিট করব। তো সেই হিসেবে তোমাদের জন্য প্রথমেই চলে এসেছে স্টেটমেন্ট কনক্লুশন। তো দেখো, স্টেটমেন্ট কনক্লুশন জিনিসটা কি? স্টেটমেন্ট কনক্লুশন জিনিসটা হচ্ছে ঠিক এরকম, যেটার মানে হচ্ছে তোমাদের কাছে একটা বিবৃতি দেওয়া থাকবে। প্রথম দিনই আমি কি বলেছিলাম? স্টেটমেন্ট ইজ দ্য কিং, স্টেটমেন্টই রাজা। স্টেটমেন্টে যা বলা থাকবে সেটাই আমাদেরকে সত্যি হিসেবে ধরতে হবে। তো স্টেটমেন্টের এগেনস্টে বা বিবৃতির এগেনস্টে সিদ্ধান্ত দেওয়া থাকবে তোমাদের কাছে দুটো। তাহলে এই বিবৃতির এগেনস্টে কোন সিদ্ধান্তটা ঠিক বা ভুল, এইগুলোই কিন্তু আমাদেরকে এখানে চেক করতে হবে। এবার দেখো, আমি যেগুলো করাবো এক্সাম্পল হিসেবে সেগুলো তো তোমরা দেখবেই, সেখানে কোনো দ্বিমত নেই। তার সঙ্গে তোমাদের মেন কি জিনিস আজকে শিখতে হবে এটাকে ভালো করে বোঝো। কোন জিনিসটার উপর বেশি ফোকাস করলে পরে তোমরা পরীক্ষায় গিয়ে নম্বর তুলতে পারবে, এখান থেকে প্রশ্ন আসলে সেটার আনসার করতে পারবে, সেই জিনিসটা তোমাদেরকে আজকে বুঝতে হবে। দেখো, আমি সলিউশন করছি, অর্থাৎ এই প্রশ্নটার উত্তর কোনটা সেটা আমি বের করছি, তোমাদেরকে সেই জিনিসটা শেখার নেই। তোমাদেরকে শিখতে হবে হচ্ছে উত্তরটা বের করার জন্য আমি কিভাবে ভাবছি, আমি কিভাবে কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ করছি, এই যে ভাবার প্রসেসটা, ধরনটা, সেটা তোমাদেরকে বুঝতে হবে। আমি আজকে এই প্রশ্নটা তোমাদেরকে এখানে করাচ্ছি মানে তার মানে এই নয় যে এই প্রশ্নটাই পরীক্ষায় চলে আসবে। তো তোমাদেরকে মুখস্থ করলে হবে না যে এইটার উত্তর চলো এইটা হবে, পরীক্ষায় এটা আসবে না 100% শিওর। কিন্তু পরীক্ষায় এই টাইপেরই প্রশ্ন আসবে, অন্য প্রশ্ন আসবে। তো সেই প্রশ্নটার উত্তর করতে গিয়ে কিভাবে তোমাদেরকে ভাবতে হবে সেই জিনিসটা তোমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, তো চলো কি বলছে প্রথম প্রশ্ন। দেখো, বলছে শুধুমাত্র সুমধুর গায়কদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। ঠিক আছে, মধুর কণ্ঠস্বর ছাড়া কেউই ভালো গায়ক নয়, এটা হচ্ছে আমার বিবৃতি। বিবৃতিতে কি বলছে? একটা সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে কাদেরকে ইনভাইট করা হয়েছে? শুধুমাত্র সুমধুর গায়কদের, যাদের মধুর কণ্ঠস্বর তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে সম্মেলনে। এটা হচ্ছে প্রথম লাইনে বলেছে। দ্বিতীয় লাইন বলছে মধুর কণ্ঠস্বর ছাড়া কেউই ভালো গায়ক নয়, মানে যাদের মধুর কণ্ঠস্বর তারাই হচ্ছে শুধু ভালো গায়ক, তাছাড়া আর কেউ ভালো গায়ক নয়। অর্থাৎ একটা বিবৃতি পড়ে আমাকে শুধু সেন্টেন্সটা বাংলায় বলেছে, বাংলা তো আমি সব বুঝি, বাংলা পড়ে নিলাম, তাহলেই হবে না। একটু নিজের মাথার ভেতরে জিনিসটাকে এইভাবে ভাবতে হবে, একটু ইন ডিটেল ভাবতে হবে। শুধু রিডিং দিয়ে আমি সেন্টেন্সটুকু পড়লাম সেটা নয়, সেন্টেন্সটার ভেতরে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে একটু ইলাবোরেটলি তোমার নিজের মনের মধ্যে সেটাকে ভাবো। যেরকম আমি এইটাতে, আমি যদি শুধু সেন্টেন্সটা পড়ি, সেন্টেন্সে বলা হয়েছে শুধুমাত্র সুমধুর গায়কদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, এটাকেই দুটো তিনটে পার্টে তুমি ভাবো, ভাঙো। একটা সম্মেলন হয়েছে, সম্মেলনে কিছু গায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে, বাট গায়করা কারা? সুমধুর কণ্ঠস্বর যাদের রয়েছে তাদেরকেই, সবাইকে নয়। ঠিক আছে, এবার বলছে সেকেন্ড লাইনে মধুর কণ্ঠস্বর ছাড়া কেউই ভালো গায়ক নয়, মানে বলছে যাদের মধুর কণ্ঠস্বর রয়েছে, অর্থাৎ যারা আর কি এই সম্মেলনটায় এসছে তারা সবাই ভালো গায়ক, এছাড়া মধুর কণ্ঠস্বর যাদের নেই তারা কেউ কিন্তু ভালো গায়ক নয়। এই যে এইভাবে যদি তুমি লাইনটাকে ভাবো, তাহলে এই লাইনের ভিশনটা বা এই লাইনের মধ্যে অ্যাকচুয়াল কি বলতে চেয়েছে সেটা তোমার কাছে আরো বেশি ক্লিয়ার হবে।
তখন বিবৃতিটা মানে সিদ্ধান্তটা তুমি আরো ভালোভাবে আনসার করতে পারবে। দেখো এবার সিদ্ধান্ত 1 কি বলছে, সম্মেলনে সমস্ত আমন্ত্রিত গায়কদের মধুর কণ্ঠস্বর রয়েছে। ঠিক আছে, বলছে সম্মেলনে যাদেরকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানানো হয়েছে তাদের সবারই মধুর কণ্ঠস্বর। তো এইটাকে ঠিক করার জন্য তোমার কাছে সাপোর্টিং সেন্টেন্স কি আছে, দেখো শুধুমাত্র সুমধুর গায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে, তার মানে কি তোমার এটা ঠিক, তাই তো? এখানে কোনো ভুল নেই, তুমি এতক্ষণ ধরে যেটা ভেবে আসলে সেটাই তোমার উত্তর হলো। দ্বিতীয় নম্বর বলছে মধুর কণ্ঠস্বর ছাড়া কেউই ভালো, সরি ভুল করলাম, 2 নম্বর বলছে যে সকল গায়কদের মধুর কণ্ঠস্বর নেই তারা সম্মেলনে আমন্ত্রিত নন। ঠিক আছে, এক্স্যাক্টলি এটারও সাপোর্টিং সেন্টেন্স কিন্তু এটাই। এখানে কি বলেছে, সুমধুর গায়কদেরই শুধুমাত্র আমন্ত্রণ জানানো হয়েছে, আর এখানে সেটাই বলছে যে যাদের মধুর কণ্ঠস্বর নেই তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। হ্যাঁ, তাহলে এটাও ঠিক যে যাদের মধুর কণ্ঠস্বর নেই তাদের নিমন্ত্রণ নেই, আমন্ত্রণ নেই, শুধুমাত্র সুমধুরদেরকেই ডাকা হয়েছে, তাই না? তার মানে কি এখানে দুটোই ঠিক হলো, তাহলে তোমার উত্তর এখানে কি হয়ে যাবে, 1 এবং 2 উভয়েই সঠিক। বোঝা গেল বন্ধুগণ? কেমন লাগছে কমেন্টে জানাও, নতুন কিছু শিখতে পারছো কিনা। আমি আবারও বলছি এখানে তোমাদেরকে কি শিখতে হবে, মেনলি শিখতে হবে এটার ধরনটা, যে কি প্রসেসে আমাকে জিনিসগুলোকে ভাবতে হচ্ছে, তাই না? চলে আসছি পরবর্তী প্রশ্নে। ভিডিওটাকে পজ করো, পজ করে ভাবো যে এটার উত্তর কি হতে পারে, ভেবে কমেন্টে জানাও যে 2 এর উত্তর কি হবে। কমেন্টে জানাও যে 2 নম্বর প্রশ্নের উত্তর কি হতে চলেছে, 2.A নাকি বি নাকি সি নাকি ডি। দেখো জানাও, কমেন্ট করো। আশা করি সলভ করে নিয়েছো। তাহলে চলো এবার আমরা দেখি এখানে কি বলতে চাইছে। কি বলছে, ধূমপান মানুষের দুর্বলতাগুলির মধ্যে একটি, যেটি ধূমপানকারীর ইচ্ছা শক্তিকে তলানিতে নিয়ে আসে। মানে ধূমপান মানুষদের উইকনেস, এবার সেটা যে একমাত্র উইকনেস সেটাও কিন্তু বলেনি, বলেছে মানুষের দুর্বলতাগুলির, মানে মানুষের অনেকগুলি দুর্বলতা আছে, তার মধ্যে একটা হচ্ছে ধূমপান করা, স্মোকিং করা, সিগারেট খাওয়া বা বিড়ি খাওয়া। ঠিক আছে, এর ফলে কি হয়, ধূমপানকারীর যে ইচ্ছে শক্তি থাকে, একটা কি কোনো কিছু কাজ করার যে ইচ্ছে থাকে সেইগুলো তলানিতে নিয়ে চলে যায়, মানে সেই ইচ্ছা শক্তিগুলোকে মেরে ফেলে, বরবাদ করে দেয়। ঠিক আছে, এরকম একটা থট আমাকে বিবৃতিতে দিয়েছে। সিদ্ধান্ত কি বলছে, ধূমপানকারীদের জন্য ধূমপান ত্যাগ করা খুবই কঠিন। ঠিক আছে, যদিও তারা সেটা করতে চায়। ইন জেনারেল কি হয়, যারা ধূমপান করে তাদের সঙ্গে যদি তোমরা কথা বলো, এটা তোমরা সবাই জানো, হয়তো সবাই বলে যে হ্যাঁ সিগারেট খাওয়া ভালো না, আমি জানি, সবাই জানে যে সিগারেট খাওয়া ভালো না, ক্যান্সার হতে পারে, ধূমপান ক্যান্সারের কারণ। সে ছাড়তে চায় তবু সে ছাড়তে পারছে না, সে ধূমপান করেই যাচ্ছে, সিগারেট খেয়েই যাচ্ছে, বিড়ি খেয়েই যাচ্ছে, তাই না? তাহলে এটা কি, সবাই ইজিলি সিগারেট খাওয়াকে ছেড়ে দিতে পারছে না, তার মানে কি ছেড়ে দেওয়াটা কঠিন। এখানে সেটাই বলেছে যে হ্যাঁ ছেড়ে দেওয়াটা খুবই কঠিন, কিন্তু তারা জানে এটা ক্ষতিকারক, সেটা তারা ছেড়ে দিতে চায় তবু ছেড়ে দিতে পারে না, তাই না? তার মানেই কি এটা একটা উইকনেস, এটা একটা দুর্বলতা। ঠিক আছে, ওর জন্যই তো বলেছে যে ধূমপান মানুষের দুর্বলতাগুলির মধ্যে একটি, তাই না? তো তার জন্যই এটা এখানে বলছে ধূমপানকারীদের কাছে এই স্মোকিংটা স্মোকিং ছেড়ে দেওয়াটা কঠিন, সেটা ক্ষতিকারক জানে তবু সেটা তারা করতে চায় না, মানে করতে পারে না চাওয়া সত্ত্বেও। তার মানে কি এটা একদম ঠিক হচ্ছে। 2 নম্বর কি বলছে, মানুষের আরো অন্যান্য দুর্বলতা রয়েছে। হ্যাঁ অবশ্যই আছে, কারণ এই সেই সাপোর্টিং ওয়ার্ড, মানুষের দুর্বলতাগুলির মধ্যে একটি হচ্ছে ধূমপান করা, তাই না? তার মানে মানুষের ধূমপান ছাড়াও অন্য দুর্বলতা রয়েছে, এটাও আমাকে এই বিবৃতির মধ্যে তুলে ধরেছে। তার মানে কি 2 নম্বরটাও ঠিক, তাহলে এটার উত্তর কি হয়ে যাবে, 1 এবং 2 উভয়েই সঠিক। বোঝা গেল? চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে খুব সুন্দর একটা আমি খবর দিই, যে তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি করছো, ব্যাংক, এসএসসি, রেল, ডব্লিউবিসিএস, পুলিশ বা স্টেট গভর্নমেন্টের পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এক্সেট্রা এক্সেট্রা, তো এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু আমাদের অফলাইনেও কোচিং সেন্টার রয়েছে। আমাদের 2 জায়গায় কোচিং সেন্টার রয়েছে, এক হচ্ছে বারাসাতে, ঠিক আছে, এবং 2 নম্বর হচ্ছে কলকাতায়। তো
তো বারাসাতে যদি তোমরা বা বারাসাত সেন্টারে যদি তোমরা কেউ পড়তে চাও তাহলে এই স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক একইভাবে যদি কলকাতার সেন্টারের আশেপাশে কেউ থাকো, তো কলকাতায় গিয়ে যদি তোমরা পড়তে চাও তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এখন আমাদের একটা ডিসকাউন্ট চলছে অফলাইন কোর্সেসের ওপর, মোটামুটি 1 তারিখ এবং 25 তারিখ অর্থাৎ 1 জানুয়ারি এবং 25 ডিসেম্বরের যেহেতু একটা অকেশন চলছে, একটা হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবে প্রত্যেক কটা কোর্সের ওপরেই। ব্যাংক নাও, এসএসসি নাও, রেল নাও, কম্বাইন নাও, ডব্লিউবিসিএস নাও। তো অতি সত্বর যোগাযোগ করো এই নম্বরগুলোতে যদি তোমরা কেউ অফলাইনে প্রস্তুতি করতে চাও এবং 2026-এর মধ্যে অর্থাৎ পরবর্তী বছরের মধ্যে একটা সরকারি চাকরি যদি অবশ্যই তোমরা পেতে চাও, তাই না? চলো চলে আসলাম আমরা 3 নম্বর প্রশ্নে। কি বলছে 3 নম্বর প্রশ্ন দেখা যাক। বলছে সকল সুশৃঙ্খল ব্যক্তি বিশ্রামের জন্য সময় বের করে। সুনিতা তার ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও বিশ্রামের জন্য সময় বের করে। বলছে যারা ডিসিপ্লিন সুশৃঙ্খল তারা বিশ্রাম করার জন্য সময় ঠিক বের করে নেবে। মানে যতই কাজ করুক, যতই এদিক ওদিক ঘুরে বেড়াক, বাইরে যাক, আড্ডা মারুক, ঠিক আছে, যাই করুক না কেন, দিনের শেষে কিন্তু মানুষের বিশ্রাম দরকার। প্রপার যদি রেস্ট মানুষ না নেয় তাহলে কিন্তু তারা পরের দিনের জন্য বা নিজের ব্রেনকে সতেজ রেখে ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে না। তাহলে বিশ্রাম দরকার এবং ডিসিপ্লিন লোক কিন্তু ঠিক বিশ্রাম নেবেই। এবার বলছে যে সুনিতা নামক একজন মহিলা রয়েছেন, তারও ব্যস্ত সময়সূচি, সেও খুব তার লাইফে ব্যস্ত, কিন্তু তবুও সে বিশ্রামের জন্য কিন্তু সময় বের করছে। তার মানে কি এখানে হয়তো সুনিতাও সুশৃঙ্খল, সেটার কথাই আমাকে বোঝাতে চেয়েছে বিবৃতিটায়। এবার চলে আসছি আমি সিদ্ধান্তে। কি বলছে দেখো, সুনিতা একজন সুশৃঙ্খল ব্যক্তি, তাই না? সুনিতা একজন সুশৃঙ্খল ব্যক্তি, এইটার সাপোর্টিং সেন্টেন্স কোথায়? দেখো প্রথমে আমাকে কি বলেছিল, সুশৃঙ্খল ব্যক্তিরা বিশ্রাম নেয়, বিশ্রামের জন্য সময় বের করে। আবার সুনিতাও কি বলছে, সে বিশ্রামের জন্য কিন্তু সময় বের করে নেয়। এই দুটো মিলিয়েই কিন্তু প্রথমটা সাপোর্টিং সেন্টেন্স। তার মানে আমি তো তোমাকে প্রথমেই বললাম না, হয়তো সুনিতাও একজন সুশৃঙ্খল ব্যক্তি, তার জন্যই সে বিশ্রামের জন্য সময় বের করছে। তার মানে কি 1 নম্বরটা একদম ঠিক, কোনো ভুল নেই এখানে আমার। এবার 2 নম্বর বলছে সুনিতা একজন পরিশ্রমী ব্যক্তি। দেখো এটার সাপোর্টিং সেন্টেন্স কিছু আছে কিনা। সুনিতা তার ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও, তাই না? তো ব্যস্ত সময়সূচি কেন? কারণ সে কাজ করছে, সে পরিশ্রম করছে, সে পড়াশুনো করুক, চাই সে কোনো অফিসে কাজ করুক, অথবা সে কোনো বিজনেস করুক, অথবা সে ঘরের কাজ করুক, যাই করুক না কেন সে পরিশ্রম তো করছে, কিছু না কিছু কাজ তো করছে, তার শিডিউলটা তো বিজি, তাই না? তাহলে এখানে যে বলেছে সুনিতা একজন পরিশ্রমী ব্যক্তি, এটাও একদম ঠিক বলেছে। অর্থাৎ এখানেও তোমার কি হলো, শুধুমাত্র নয়, 1 এবং 2 উভয়েই ঠিক হলো এখানে, তাই না? তাহলে দেখো 3টে প্রশ্ন কিন্তু আমি ইজিলি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আমি চলে আসব 4 নম্বর প্রশ্নে। দেখো তো এটা করতে পারো কিনা তোমরা, একটু সময় দিলাম আমি তোমাদেরকে, ট্রাই করো 4 নম্বর প্রশ্নটা, এবং 4 নম্বর প্রশ্নের উত্তর কি হবে সেটা আমাদেরকে কিন্তু জানাও। 4 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, 4 ডট তোমার আনসার, এটা লিখে আমাদেরকে কমেন্টে জানাও, ঠিক আছে? ভিডিওটা পজ করো, পজ করে দেখো উত্তর করতে পারছো কিনা, যদি পারো তাহলে সেটার উত্তরটা কিন্তু আমাদেরকে এক্ষুনি জানাও। ওকে চলো দেখি কি বলছে। পুস্তক জেড হলো একমাত্র পুস্তক যেটি 1950 থেকে 1980 সালের মধ্যে ভারতের দরিদ্রতার সমস্যাগুলোর ওপর আলোকপাত করে। এটার মানে কি? পুস্তক জেড এটা হচ্ছে একটা বইয়ের নাম, ঠিক আছে? এই বইটি, জেড নামক বইটি, ভারতে 1950 সাল থেকে 1980 সালের মধ্যে যে পভার্টি ছিল, দারিদ্রতা ছিল, সেই রিলেটেড যা সমস্যা ছিল সেই জিনিসগুলোকে এই বইটার মধ্যে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে তোমাকে বিবৃতিতে বলা হয়েছে, ঠিক আছে? সিদ্ধান্ত কি আসছে দেখা যাক। সিদ্ধান্ত বলছে 1 নম্বর, 1950 সালের আগে দারিদ্রতার কোনো প্রশ্নই ছিল না। বলছে 1950 সালের আগে দারিদ্রতার কোনো প্রশ্নই ছিল না, মানে জিনিসটা কেমন লাগছে না একটু? মানে 1950 সাল থেকে 80 সাল পর্যন্ত দারিদ্রতা ছিল, 1950 সাল থেকে
মানে 1950 সালের আগে কোনো দারিদ্রতা ছিল না, কোনো প্রশ্নই ছিল না, এরকম ব্যাপার। মানে লাইনটার সঙ্গে আপাতত তো এটা ঠিকঠাক যাচ্ছে না, তো এটাকে আমি একটু স্কিপ করছি, এটা আমি পরে দেখছি। ঠিক আছে, 2 কি বলছে, 1950 থেকে 1980 সালের সময়কালে ভারতের দরিদ্রতা নিয়ে কোনো বই লেখা হয়নি। ঠিক আছে, এবার এটা কি সত্যি? বলছে 1950 থেকে 80 সাল পর্যন্ত ভারতের পভার্টি নিয়ে কোনো বই লেখা হয়নি, বাট এখানে বিবৃতিতে তো এটাই বলা হয়েছে যে জেড বইটা লেখা হয়েছে ওই টাইমটা নিয়ে। তার মানে 2 নম্বরটা তো একদমই ঠিক নয়। তার মানে 2 নম্বর যদি ঠিক না হয়, পুরোপুরি যদি ভুল হয়, তার মানে দেখো শুধু 2, এই যে অপশন বি, এটা ঠিক হওয়ার কারণ কোনো চান্স নেই, তাই না? 1 এবং 2 উভয়েই ঠিক হবে, এটাও ঠিক হওয়ার কোনো চান্স নেই, তাই না? কারণ 2 নম্বর তো ভুল বেরিয়ে গেল। এখানে যদি তুমি ডি কে টিক দাও, তার মানে তুমি বলছো 2 নম্বরটাও ঠিক, বাট 2 নম্বর তো ভুল। এবার যদি তুমি অপশন সি তে আসো, তাহলে অপশন সি তে বলছো তুমি হয় 1 নম্বর ঠিক অথবা 2 নম্বর ঠিক। তার মানে এই অপশন সি তে গিয়েও তুমি বলছো যে 2 নম্বরটা হয়তো ঠিক হবে, কিন্তু 2 নম্বরটা হয়তো ঠিক হওয়ারও কোনো চান্স নেই, কারণ 2 নম্বরটাও ভুল। ঠিক আছে, তার মানে কি অপশন সিও ভুল। এবার তুমি দিচ্ছ পরীক্ষা, পরীক্ষায় তোমাকে একটা না একটা অপশন তো ঠিক করতে হবে। ঠিক আছে, এবার এখানে বি সি ডি যদি শিওর ভুল হয়, তার মানে এ তোমার শিওর ঠিক হবে, কিছু করার নেই এছাড়া। এবার কেন ঠিক হবে সেই বিষয়ে আমি আসছি। প্রথমে বোঝাই, এই প্রশ্নটায় তোমরা হচ্ছে ফেসে গেছিলে, স্টুডেন্টরা হয়তো এই টাইপের প্রশ্ন আসলে ফেসে যাবে, যে বিবৃতি যেটা বলছে সেই হিসেবে তো 1 নম্বরটা ভুল লাগছে, 2 নম্বরটা তো গ্যারেন্টিড ভুল, কিন্তু তার মানে দুটোই যদি ভুল হয় তাহলে তো আমার এখানে দুটো ভুল দেওয়ার কোনো অপশনই নেই, এরকম তোমরা ভাবছো। ভাবতে ভাবতে তুমি উত্তর দিতে পারছো না, তখন তুমি কি করবে এটা ভাবছো, যার জন্য আমি তোমাকে এই মেথডটা শেখালাম, যে এই মেথডটার মাধ্যমে আমি অপশন টেস্ট করে উত্তর দেব। ঠিক আছে, দেখো 2 নম্বরটা তো শিওর ভুল, 1 নম্বরটা আমার একটা কিন্তু ছিল, তাহলে শিওর ভুল যেহেতু 2 নম্বর, আর এই 3টে অপশনে আমাকে বলছে 2 নম্বরগুলো ঠিক, তার মানে এগুলো তো ঠিক হওয়ার কোনো চান্স নেই, কারণ এগুলো ভুল, তাই আমি এগুলোকে এলিমিনেট করে দিলাম, বাদ দিয়ে দিলাম, তাহলে রইলো বাকি পড়ে শুধুমাত্র 1, তার মানে ওটাকেই আমার ঠিক হতে হবে। এবার দেখা যাক যে একটাকে আমি ঠিক যে হবে 1 নম্বরটা, সেইটা নিয়ে আমি একটু বিচার বিবেচনা করি, দেখা যাক কি বলতে চাইছে। বলছে 1950 সালের আগে দারিদ্রতার কোনো প্রশ্নই ছিল না। দেখো এইটা ভুল যে 1950 সালের আগে দারিদ্রতা ছিল না, দারিদ্রতা ছিল। ঠিক আছে, এবার তখন সবাই মানে স্বাধীনতা সংগ্রামের লড়াই নিয়ে ব্যস্ত। ঠিক আছে, আগে দেশকে স্বাধীন হতে হবে, দেশকে আমার দেশকে আমার ব্রিটিশদের বা ইংরেজদের হাত থেকে মুক্ত করতে হবে, তারপরে আমরা একে একে আস্তে আস্তে নিজেদেরকে ডেভেলপ করব। তাহলে সেই টাইমটায় দাঁড়িয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল হচ্ছে, বা সব থেকে বেশি বড় প্রশ্ন ছিল হচ্ছে যে আমরা কবে স্বাধীন হব। তাহলে 1950 সালে দাঁড়িয়ে 1947 সালে আমরা স্বাধীন হয়ে গেছি। এবার স্বাধীন যখন হয়ে গেছি, এবার আমার কাজ হচ্ছে আমাদের দেশের মানুষ যাতে খেয়ে পড়ে ঠিকঠাক ভাবে ভালো জায়গায় থেকে শিক্ষা, প্রপার শিক্ষা পেয়ে যাতে বাঁচতে পারে, অর্থাৎ পাতি বাংলা কথায় দারিদ্রতাকে যদি আমি হাঁটাতে পারি, সেই উপর আমাকে ফোকাস করতে হবে, নজর দিতে হবে। তার জন্য 1950 সাল থেকে 80 সালের মধ্যে ইভেন এখনো দারিদ্রতা নিয়ে কিন্তু অনেক, পভার্টি এলিমিনেশন নিয়ে কিন্তু অনেক কাজ চলেওছে এবং এখনো চলছে, তাই না? তো সেই হিসেবে 1950 সালে দারিদ্রতা নিয়ে প্রশ্ন হলেও অতটা জোরালো প্রশ্ন হয়নি। তার জন্য আমি এখানে পার্শিয়ালি 1 নম্বরটাকে 2 নম্বরের তুলনায় বেটার ঠিক হিসেবে ধরতে পারি, তাই আমি এখানে 1 নম্বরটাকে আনসার করলাম। বোঝা গেল? তো এই রকম যদি তোমরা কখনো কোনো প্রশ্নে ফেসে যাও, ঠিক আছে, তো তোমাদেরকে তখন কিন্তু এইভাবে অপশন এলিমিনেট করতে হবে। তার কারণ হচ্ছে দেখো, বিবৃতিতে যেটাই দেওয়া থাকুক না কেন, আমরা তো সেটাকেই সত্যি মানছি। এবার আমাদের মাইন্ডের মধ্যে কি, আমাদের মাইন্ডের মধ্যে কিছু সত্যি জিনিস অলরেডি গেথে রয়েছে, যেগুলোকে আমি চেঞ্জ করতে পারবো না। মানে আমি যদি ওগুলো ভুলে যেতে চাইও, তাও আমার মাথায় ওই জিনিসগুলো পরীক্ষার সময় বা কোয়েশ্চেন সলভ করার সময় আসবেই। যেমন আমরা জানি যে আমরা এখনো অনেকে গরিব আমাদের আশেপাশে দেখতে পাই, তাহলে 1950 সালের আগে তো গরিব আরো বেশি ছিল, তাহলে এখানে কেন বলছে যে গরিবী নিয়ে কোনো প্রশ্ন হয়নি? আলবাত প্রশ্ন হয়েছে গরিবী নিয়ে।
তাহলে তো এটাও ভুল হওয়ার কথা। কিন্তু এইখানে তোমাকে তোমার পার্সোনাল মতামতের কথা জানতে চাইনি, এখানে প্রশ্নের ওপর বিবৃতির ওপর বেস করতে চেয়েছে। তার জন্য তোমাকে এইরকম ভাবে অপশন এলিমিনেট করা শিখতে হবে। তো যদি তোমরা বুঝতে পারো যে অপশন এলিমিনেট বা অপশন টেস্ট করে কি করে প্রশ্ন সলভ করতে হয় এটা তোমরা শিখেছো, তাহলে আমাকে কমেন্টে অপশন টেস্ট লিখে পাঠাও, তাহলে আমি বুঝতে পারবো যে এই প্রশ্নটার মানে তোমরা বুঝতে পেরেছো। জাস্ট ওটি লিখে দাও, অপশন টেস্ট মানে ওটি, শিখে গেছো। তাহলে সেই হিসেবে আমি কিন্তু পরবর্তী ভিডিওতে পার্ট 3-তে এরকম অপশন টেস্ট রিলেটেড আরো কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে আসবো। ওকে, তো দেখো 4টে প্রশ্ন আমরা খুব সুন্দরভাবে শিখলাম। দেখো আমি চলে আসছি এবার পঞ্চম প্রশ্নে। এবার এখানে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এইগুলো উত্তর করতে যখন তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস হয়ে যাবে না, এইগুলো উত্তর করতে তোমাদের কতক্ষণ টাইম লাগবে জানো? পড়ে উত্তর করতে হার্ডলি 7 থেকে 8 সেকেন্ড, হার্ডলি 7 থেকে 8 সেকেন্ড তোমাদের টাইম লাগবে। কিন্তু এই 7 থেকে 8 সেকেন্ড টাইমে তোমাদেরকে তো ঠিক উত্তরও করতে হবে। আমি 8 সেকেন্ডে 10 সেকেন্ডে করে দিয়ে চলে আসলাম, কিন্তু আমি ভুল করলাম, তার কি কোনো মানে আছে? তার কি কোনো লাভ আছে? নিশ্চয়ই কোনো লাভ নেই। তোমাদেরকে ঠিক শিখতে হবে। তাহলে এই যে ঠিক করে যাতে তাহলে তোমরা শিখতে পারো, তার জন্যই কিন্তু আমি এক একটা প্রশ্ন এরকম 3 মিনিট 4 মিনিট 5 মিনিট সময় নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। কি বোঝাচ্ছি? যে এগুলোকে ভাবতে হয় কি করে, কিভাবে নিজের মাথার মধ্যে উত্তরগুলোকে বা বিবৃতিগুলোকে খেলাবে, আমি সেই জিনিসটা তোমাদেরকে শেখাচ্ছি। তো যদি প্রসেসটা তোমাদের ভালো লাগে, ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে আমাদেরকে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, চলো দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন। বলছে 5 মাসে অর্থকে দ্বিগুণ করুন একটি বিজ্ঞপ্তি। অর্থাৎ কোনো একটা পেপার রয়েছে বা কোনো একটা ধরে নাও অ্যাডভার্টাইজমেন্টের পোস্টার ছাপিয়ে টাঙানো হয়েছে কোনো রাস্তা ধারে দেওয়ালের গায়ে, ঠিক আছে? সেখানে একটা জিনিস লেখা আছে। কি লেখা আছে? 5 মাসে আপনার টাকা আমরা ডবল করে দেবো, 5 মাসে অর্থকে দ্বিগুণ করুন, এই টাইপের কিছু একটা জিনিস লেখা আছে। এইভাবে রিয়েল সোসাইটির সঙ্গে জিনিসগুলোকে ভাববে একটু, যে ঠিক আছে এটা পেপারে থাকতে পারে, এটা টিভিতে অ্যাড দিতে পারে, এটা ইউটিউব ভিডিওতে অ্যাড আসতে পারে, এটা রাস্তার পাশে দেওয়ালে কোথাও পোস্টার থাকতে পারে। এইভাবে ভাবতে হবে জিনিসগুলো। এবার এরকম অ্যাড কারা দিতে পারে, এটাকে ভাবো, এরকম অ্যাড কারা দিতে পারে? যারা এই চিট ফান্ড হতে পারে, বা বিভিন্ন এনবিএফসি হতে পারে, বা কোনো পোস্ট অফিস হতে পারে, বা ব্যাংক হতে পারে, অর্থাৎ ফিনান্সিয়াল অর্গানাইজেশন বা ফিনান্সিয়াল কোম্পানি যারা টাকা পয়সা নিয়ে কাজ করছে, বিজনেস করছে, তারাই এই টাইপের অ্যাড দেবে। এবার অ্যাড দিচ্ছে তার মানে কি? তারা 5 মাসে টাকা ডবল করে দেবে তাই অ্যাড দিচ্ছে, তাই তো? এবার এখানে বলছে প্রতিশ্রুতিটি সঠিক নয়। দেখো আমি কি বলেছিলাম? স্টেটমেন্ট ইজ দ্য কিং, অর্থাৎ স্টেটমেন্টে যেটা বলা থাকবে সেটাই সঠিক। এবার স্টেটমেন্টে বলেছে 5 মাসে অর্থকে দ্বিগুণ করুন, স্টেটমেন্টে যখন বলেছে তার মানে এটা ঠিক বলেছে। এবার তোমার মনের মধ্যে পার্সোনাল থিঙ্কিং হতে পারে, কি বলছে, আমি যদি এখন 2 লাখ টাকা কোম্পানিটাকে দিয়ে আমাকে 5 মাস পরে 4 লাখ টাকা দিয়ে দেবে, এটা কখনো হয় নাকি? এ শিওর মিথ্যে কথা বলছে, এরকম হতেই পারে না, এ একদম ভুল কথা। তোমরা হচ্ছে অনেকে মনের মধ্যে এটা ভাবছো, কিন্তু আমি বলছি তোমরা যাই ভেবে নাও না কেন, তাতে কিচ্ছু যায় আসে না। কারণ স্টেটমেন্টে যেটা বলা থাকবে সেটাই সত্যি কথা। স্টেটমেন্টে যদি বলেছে 5 মাসে টাকা ডবল করে দেবে, তার মানে 5 মাসে টাকা ডবল করে দেবেই। তোমার ভাবা না ভাবায় কিচ্ছু যায় আসে না, তুমি টাকা রাখলে রাখো, না রাখলে না রাখো, কিন্তু টাকা তো 5 মাসেই ডবল হবে। এটা হচ্ছে এই টাইপের প্রশ্নের প্রথম জিনিস আমাকে বুঝতে হবে। তাহলে স্টেটমেন্টই যদি আসল জিনিস হয়, স্টেটমেন্টের কথা যদি আমার একদম ঠিক হয়, আর তুমি এখানে সিদ্ধান্তে বলছো যে স্টেটমেন্টটা ঠিক নয়, তুমি স্টেটমেন্টটাকে ভুল বলতে চাইছো, তার মানে কি এটা কখনো হওয়া সম্ভব নয়, স্টেটমেন্টটা একদম ঠিক। স্টেটমেন্টে যেটা বলেছে 5 মাসে অর্থকে দ্বিগুণ করে দেবে, 5 মাসে অর্থ দ্বিগুণ হবে, তাহলে প্রতিশ্রুতিটি সঠিক নয় এটা আমি বলতে পারি না, প্রতিশ্রুতি একদমই সঠিক। তাহলে প্রথমটা আমার এখানেই ভুল হয়ে গেল। এরপর তারা বলছে লোকেরা তাদের অর্থের বৃদ্ধি ঘটাতে চায়, এটা হচ্ছে আমাকে 2 নম্বর বলেছে। এবার টাকা কে না বাড়াতে চায়? আজকে যদি তুমি 10,000 টাকা ইনকাম করো, তোমার ইচ্ছে হবেই যে আমি আমার ইনকামটাকে 10,000 টাকা কেন রেখেছি, আমি আমার ইনকামটাকে 18,000 টাকায় নিয়ে যাই, তাই না? তার জন্য আমাকে আরো বেশি খাটতে হবে,
আরো একটু বেশি ফসল ফলাতে হবে, বা আরো একটু বেশি ব্যবসার পিছনে টাইম দিতে হবে, বা আমাকে প্রমোশনের কথা ভাবতে হবে, বা আমাকে চাকরি চেঞ্জের কথা ভাবতে হবে, তাহলে আমার মাইনে যদি 10,000 থেকে 18,000-এ যায়, তাহলে আমি একটা নতুন সাইকেলের বদলে একটা স্কুটি কিনতে পারবো বা একটা বাইক কিনতে পারবো। আবার যারা ধরে নাও 25,000 টাকা কামাচ্ছে, তারা ভাবছে আমি যদি 40,000 টাকায় আমার স্যালারিটাকে নিয়ে যেতে পারি, তাহলে আমি হয়তো একটা গাড়ি কিনতে পারবো। তো মানুষ তো টাকার বৃদ্ধি ঘটাতে চাইছেই, আর টাকার বৃদ্ধি ঘটাতে চাইছে বলেই তো এই কোম্পানিটা এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে যে 5 মাসে টাকাকে ডবল করুন, তাই না? তার জন্যই তো কোম্পানিটা এইটা দিয়েছে। আজকে যদি মানুষ টাকা বাড়াতে না চাইতো, তাহলে কোম্পানিটা এরকম অ্যাডভার্টাইজমেন্ট দিতই না, কোম্পানিটা এরকম কিছু বলতোই না, তাই না? সিম্পল কথা। তো 5 মাসের অর্থকে দ্বিগুণ করুন, এটা কেন লিখেছে? কারণ মানুষ টাকা বাড়াতে চায়। তাহলে সেই হিসেবে এইটা তো একদম সত্যি, কোনো সমস্যা নেই এখানে। তাহলে এখানের উত্তর কি হয়ে যাবে? শুধু 2। বোঝা গেল? দেখো, এই ছিল হচ্ছে আমাদের স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনের কিছু প্রশ্ন, ঠিক আছে? তো স্টেটমেন্ট কনক্লুশন থেকে যদি আসে, আমাদেরকে জিনিসগুলোকে এইভাবে করতে হবে, ঠিক আছে? এবার তোমরা ভাবছো যে এগুলো ভালো জিনিস, বুঝলাম, কিন্তু স্বাভাবিকভাবেই তোমাদের 4-5টা করে কোয়েশ্চেন করলে তো হবে না, আরো প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো এই প্র্যাকটিসের জন্য বা প্রপার একটা প্রিপারেশনের জন্য আমরা কি করেছি, একটা নোটস প্যাক রেডি করেছি তোমাদের জন্য। দেখতে পাচ্ছ স্কুল সার্ভিস গ্রুপ সিডি নোটস প্যাক, যেখানে তোমরা জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকের সবকটা সাবজেক্ট পেয়ে যাবে। তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে মান্থ ওয়াইজ, অ্যারিথমেটিকের সবকটা চ্যাপ্টার থাকবে, ইংলিশ থাকবে নোটস, রিজনিং এর প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর বেস করে তোমার স্টাডি ম্যাটেরিয়াল থাকবে, এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির কিন্তু মক টেস্টও থাকবে, যার দাম রাখা হয়েছে মাত্র 299 টাকা। তোমরা এই প্রতিষ্ঠা অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করবে, নিজের নাম নাম্বার দিয়ে লগ ইন করবে, করে স্টোর বলে একটা অপশন পাবে, সেখানে চলে যাবে, গিয়ে এই কোর্সটা দেখতে পাবে, তার উপর ক্লিক করবে, দেন বাই নাও বলে একটা অপশন আসবে, বাই নাওতে চলে যাবে, তারপর তোমার ফোনপে জিপে যা আছে সেটা দিয়ে পেমেন্ট করে দিলেই তুমি এটা পারচেস করে নিতে পারবে। তুমি ওর ভেতরেই সমস্ত কিছু কন্টেন্ট তারপর পেয়ে যাবে। বা যদি মনে করো যে না, তোমার স্মার্টফোন তুমি অত ভালোভাবে ইউজ করতে পারো না, বা তোমার নিজের ফোনে ফোনপে জিপে নেই, তাহলে তোমরা আমাদেরকে এই নাম্বারে কল করতে পারো, আমরা অন্য প্রসেস বলে দেবো, সেই হিসেবে তুমি কিন্তু পেমেন্ট করে এই জিনিসটাকে পারচেস করে নিতে পারো, ঠিক আছে? তাহলে বোঝা গেল গ্রুপ সিডির নোটস প্যাক কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো এইবার আজকের ভিডিওর সেকেন্ড পার্ট, অর্থাৎ স্টেটমেন্ট অ্যান্ড কোর্স অফ অ্যাকশন, এটা এবার আমি স্টার্ট করছি। তো দেখো, কোর্স অফ অ্যাকশন মানে কি? মানে একটা স্টেটমেন্ট তোমাকে দিয়ে দেবে, তার এগেনস্টে আমাদের কি করা উচিত সেটা আমাদেরকে করতে হবে। দেখো, এবার এইখানে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, স্টেটমেন্ট তো অবশ্যই কিং, স্টেটমেন্ট তো অবশ্যই কিং, এখানে তো কোনো প্রশ্নই নেই, স্টেটমেন্ট তো অবশ্যই কিং, যেরকম ছিল সেরকম এখানেও আছে। তার সঙ্গে তোমাকে আরেকটা জিনিস ভাবতে হবে, এই যে কোর্স অফ অ্যাকশন তুমি যেটা নেবে সেটা লজিক্যালি ভ্যালিড হতে হবে, সেটা লজিক্যালি ভ্যালিড হতে হবে। লজিক্যালি ভ্যালিড হতে হবে মানে কি? ধরে নাও, কথার কথা তোমাকে আমি বললাম, একটা কোনো বর্ডারে কিছু ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে। এবার কিছু সমস্যা হলে পরেই তোমরা কথায় কথায় দেখা যাচ্ছে আমরা যুদ্ধ শুরু করে দিচ্ছি, মাসে 3টে করে যুদ্ধ করছে ভারত পাকিস্তানের সঙ্গে, বা পাকিস্তান ভারতের সাথে। তো যুদ্ধ করাটা ইজ নট এ গুড থিং ফর এনি ইকোনমি। যে কোনো ইকোনমির জন্য সবসময় আমরা কথায় কথায় যুদ্ধ করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, সেটা তো কখনো উচিত নয়, তাই না? যুদ্ধ করলে আমাদেরও অনেক ক্ষয়ক্ষতি হবে, ঠিক আছে? আমাদেরও অনেক সেনা মারা যাবে, আমাদেরও অনেক সিভিলিয়ানও মারা যেতে পারে, ঠিক আছে? এবার এইটা হচ্ছে লজিক্যালি একটা কথা। এবার অনেকে মনে করছে যে না, আমরা কিছু হলেই যুদ্ধ করব, এই করব, সেই করব, ঠিক আছে? আমরা ওরাও যুদ্ধ করবে, আমরাও যুদ্ধ করব। তো বিষয়টা হচ্ছে এরকম যে লজিক্যালি কোনটা ঠিক? কিছু হলেই আমি যুদ্ধ ঘোষণা করে দেব, যুদ্ধ করব মাসে 2-3 বার করে, নাকি কথাবার্তার মাধ্যমে সবকিছু মেটানোর চেষ্টা করব, যদি কিছু না হয় তারপরে গিয়ে আমরা যুদ্ধ করব, এক্সেট্রা এক্সেট্রা, ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদেরকে সমস্ত কিছু হ্যান্ডেল করতে হবে? কোনটা ঠিক? শুধুমাত্র নিজের পার্সোনাল এজেন্ডার কথা ভাবলে এখানে হবে না, এখানে পুরো সোসাইটির কথা আমাকে ভাবতে হবে।
ঠিক আছে, আরো ক্লিয়ারলি বলতে গেলে ধরে নাও কিছু একটা বাড়িতে সমস্যা হলো বা রাস্তায় সমস্যা হলো, তোমার পার্সোনালি মনে হচ্ছে যেন ওই মানুষটাকে গিয়ে এখন ধরে বেধড়ক মার দেওয়া উচিত, তোমার পার্সোনালি মনে হলো। কিন্তু তুমি যদি সোসাইটির কথা ভাবো যে আমি এখন ওই লোকটাকে মারবো, তাহলে আমার তো আত্মসন্তুষ্টি হবে, কিন্তু ওই লোকটাকে মারলে পরে কনসিকুয়েন্সেস কি কি হতে পারে, আমাকে পুলিশ ধরে নিয়ে চলে যেতে পারে যে আমি কেন আইন নিজের হাতে তুললাম। ওই লোকটার যদি বেধড়ক একটা বাজে অবস্থা হয়ে যায়, তখন আমাকে হয়তো তার হসপিটাল বিল পে করতে হতে পারে, বা সে হয়তো কোনো একটা ফ্যামিলির আর্নিং মেম্বার, তার ফ্যামিলি তখন কিভাবে বাঁচবে, কিভাবে চলবে ফিরবে, তার ফ্যামিলিকে কে সামলাবে। ঠিক আছে, তো এত কিছু জিনিস আরো এক সাইডে রয়েছে। তার মানে কি, এর দুটো অপশন হলো, এক হচ্ছে আমি আমার আত্মসন্তুষ্টির জন্য লোকটাকে মারবো, অথবা আমি লোকটাকে মারবো না, তার কারণ এই 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 জিনিসগুলো হতে পারে মারলে পরে। তাহলে এবার কেউ হয়তো পার্সোনালি মনে করছে লোকটাকে মারা ঠিক, বাট কেউ মনে করছে যে না, মারা ঠিক নয়, কারণ এই এই ক্ষয়ক্ষতি হতে পারে মারলে পরে। তাহলে লজিক্যালি কোনটা ভ্যালিড বেশি? লজিক্যালি এই পাশেরটা ভ্যালিড বেশি, মারা উচিত নয়, তাই না? অন্য কোনোভাবে আমার জিনিসটাকে সর্ট আউট করতে হবে। তাহলে এইভাবে জিনিসটাকে আমাদেরকে ভাবতে হবে কোর্স অফ অ্যাকশনের ক্ষেত্রে। তুমি নিজে কি চাইছো, নিজে কি ভাবছো, সেটা নয়, কোনটা ভাবলে পরে সোসাইটির ভালো হবে সেটা আমাদেরকে ভাবতে হবে। বোঝাতে পারলাম? তো এবার আমি তাহলে চলে আসছি তোমাদের জন্য নিয়ে 6 নম্বর প্রশ্ন। দেখো কি বলছে, নগরীতে জল সরবরাহকারী সমস্ত হ্রদের জলের স্তর উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে বিষয়টা এরকম, একটা শহরে একটা হ্রদ আছে, সেই হ্রদে সবসময় এরকম লেভেলে জল থাকে, কিন্তু এই হ্রদের জলের স্তর হ্রাস পেয়েছে, অর্থাৎ এখন আর এই লেভেলে জল নেই, এখন জলের লেভেল দেখা যাচ্ছে এইখানে চলে এসেছে, অর্থাৎ কি জল কমে গেছে। তাহলে এই যে জল কমে গেছে, এতে তো প্রবলেম আজকে হোক বা 1-1.5 বছর পরে হোক, সমস্যায় তো পড়তেই হবে। এবার তার জন্য কি করা উচিত দেখা যাক কি বলছে। বলছে পরিস্থিতি সামাল দিতে জল সরবরাহ কর্তৃপক্ষের উচিত আংশিক জল সরবরাহ বন্ধ রাখা। ঠিক আছে, এখানে অনেকে কিন্তু আংশিকটাকে উজ্জ্ব করে যাবে, সবাই এইটার উপর প্রেসার দেবে বেশি যে জল সরবরাহ বন্ধ করতে বলছে, আমাকে জল সরবরাহই বন্ধ করে দিতে বলছে, কিন্তু আমার জল আসেই তো এই হ্রদের থেকে। তাহলে আমি যদি জল সরবরাহ বন্ধ করে দিই, তাহলে আমি চলবো কি করে? না না, জল সরবরাহ বন্ধ করা যাবে না, তার মানে এটা ভুল। তোমরা হয়তো এটা ভাববে, কিন্তু আমি কি বলছি, তোমাকে জল সরবরাহ বন্ধ করতে বলেনি, তোমাকে আংশিক জল সরবরাহ বন্ধ করতে বলেছে, পুরোপুরি বন্ধ করতে বলেনি। আংশিক মানে কিছুটা পরিমাণ, কিছুটা অংশ। অর্থাৎ আগে যদি কথার কথা 10 লিটার জল সরবরাহ করতে বলতো, এখন বলছে তুমি 4 লিটার জল সরবরাহ কম করো, তুমি 6 লিটার জল সরবরাহ করো। আংশিক বন্ধ করো, কিছু একটা অংশ বন্ধ করে দাও, কমিয়ে দাও। আগে 10 লিটার করতে, এখন 6 লিটার করো। ঠিক আছে, এরপর বলছে সরকারের উচিত বাসিন্দাদের কাছে আবেদন রাখা গণসংযোগ মাধ্যমে, যাতে তারা কম করে জলের ব্যবহার করে, তাই না? তাহলে সরকার প্রথমে কি করলো, প্রথমে তারা জল সরবরাহ কমিয়ে দিল, মানে এটা তো আমি ঠিকই মানতে পারছি যে জল যেহেতু কম, আমাকে সরবরাহ কম করতে হবে যাতে আমরা বেশি দিন চলতে পারি। এবার জল সরবরাহ আমি কম করছি, এদিকে মানুষ আগে যা জল ইউজ করতো এখনো সেম জল ইউজ করছে, তাহলে তো প্রবলেম আবার আসবে, তাহলে সেম প্রবলেম আসবে আবার। তাহলে আমি যদি জল সরবরাহ কম করি, সরকার যদি জল সরবরাহ কম করে, তাহলে মানুষেরও উচিত জলকে ব্যবহার কম করা, তাই না? তাহলে ব্যবহার যে মানুষকে জল কম করতে হবে, এটা তো মানুষ এমনি এমনি বুঝে যাবে না, সরকারকে তো খবর দিতে হবে, মানুষের কাছে জানাতে হবে যে দেখো এই এই কারণে জল কমে গেছে হ্রদে, তার জন্য জল এখন কম আসছে, তো তোমরাও কিন্তু বুঝে শুনে কম জল ব্যবহার করো এখন। তার জন্য সরকারের তরফ থেকে কিন্তু মানুষজনদেরকে জানাতেও হবে, ঠিক আছে, যে জল কম ব্যবহার করো, কম জল অপচয় করো তোমরা। ঠিক আছে, তার মানে এখানে আমার কি হলো, 1 এবং 2 উভয়েই ঠিক হলো। বোঝা গেল জিনিসগুলোকে আমাদেরকে কিভাবে ভাবতে হবে। চলো চলে যাচ্ছি 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন তাহলে এবার তোমরা আনসার করো, দেখো পারো কিনা।
তোমরা আনসার করো। কেউ আমার উত্তর দেখার পর আনসার করবে না, আমি দেখতে চাই যে তোমরা ঠিক বলছো না ভুল বলছো। তোমরা লেখো সাতেরটা এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে। আগে আনসার করবে, আমি তারপরে উত্তর বলার পর নিজেদের আনসার চেক করবে, না হলে কিন্তু শিখতে পারবে না যদি আমারটা দেখে দেখে উত্তর করো। দেখো কি বলছে, বলছে লেভেল ক্রসিং দিয়ে রেল লাইন পার হওয়ার সময় প্রতিদিন গড়ে প্রায় 20 জন লোক চাপা পড়ে এবং মারা যান। লেভেল ক্রসিং মানে এই ধরে নাও একটা ট্রেনের লাইন আছে, তাই তো, ট্রেনের লাইন আছে এরকম। এবার ট্রেনের লাইনের পাশে কি থাকে, এরকম গেট থাকে, এইদিকে একটা গেট পড়লো, এইদিকে একটা গেট পড়লো, কি হচ্ছে, মানুষজন এখান দিয়ে যেতে পারছে না, মানে যাওয়া উচিত নয়, কোনো রকম কোনো গাড়ি বা মোটর সাইকেল তো যেতে পারেই না, কিন্তু লোকজন কি করে এই গেটের নিচ দিয়ে ঢুকে যায়, সাইকেলটাকে একটু হেলিয়ে নিয়ে ঢুকে যায়, ট্রেন আসছে কি আসছে না একটু কোনো রকমে দেখলো কি দেখলো না দেখে পার হয়ে যাচ্ছে, তাই তো। এবার এই যে রিস্ক নিয়ে তারা পার হচ্ছে, যার জন্য কি হচ্ছে আমাদের দেশে প্রত্যেক দিন গড়ে প্রায় 20 জন লোক এইভাবে মারা যাচ্ছে ট্রেনের ধাক্কায়। সে দেখে ক্রস করলো না, হঠাৎ করে ট্রেন এসে তাকে উড়িয়ে দিয়ে চলে গেল, মারা গেল সে। তাহলে যদি মারা না যায়, যাতে মারা না যায়, তাহলে কি করতে হয়, এগুলো যাতে আমরা যদি এগুলো না করি, আমরা যদি একটু ট্রেনটা পাস হওয়া পর্যন্ত অপেক্ষা করি, গেট উঠলো তারপরে পার হই, তাহলে নিশ্চয়ই আজকে আমার মৃত্যু হতো না, তাই তো। কিন্তু মানুষ আর শুনছে কোথায়, মানুষ তো এগুলো করেই যাচ্ছে। তাহলে এর এগেনস্টে কি করা উচিত, বলছে রেল কর্তৃপক্ষকে সমস্ত স্তরের অতিক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া উচিত। মানে রেল বলছে তোমরা লাইন পারই করবে না, সমস্ত স্তর মানে কি বলছে, সবভাবে অতিক্রম বন্ধ করে দেওয়া উচিত। বলছে ট্রেন লাইন দিয়ে শুধু ট্রেনই যাবে, ট্রেন লাইন ক্রস করে মানুষ যাবে না, গাড়ি ঘোড়া যাবে না, মানে এটা কখনো সম্ভব? তোমাদেরকে এই যে সমস্ত স্তর লেখাটা কতটা ইম্পর্টেন্ট তাহলে তোমরা ভাবো। তোমরা হয়তো ইন জেনারেল এই সমস্ত স্তর লেখাটাকে ইগনোর করে যাবে, ঠিক আছে। তোমরা ভাববে হ্যাঁ রেল কর্তৃপক্ষ তো ঠিকই বলছে, রেল লাইন ক্রস করে যাওয়ার বিষয়টা বন্ধ করে দিতে হবে, তাই না, রেল লাইন ক্রস করে যাওয়ার বিষয়টা বন্ধ করে দিতে হবে, তোমরা হয়তো সবাই এটা ভাবছো। কিন্তু এইখানে সমস্ত স্তর বলেছে, মানে টোটালি তোমাকে বন্ধ করে দিতে বলছে, সেই হিসেবে এইটা তো প্রথমত আমার ভুল মনে হচ্ছে, ঠিক আছে। সেকেন্ড কি বলছে, যারা ট্র্যাকগুলি অতিক্রম করে যখন গেটগুলি বন্ধ থাকে, অর্থাৎ গেট বন্ধ থাকা অবস্থায়, যে এখন গেট পড়ে আছে সেই অবস্থায় কেউ ট্র্যাক অতিক্রম করছে, তখন তাদের ভারী জরিমানা করা উচিত। তখন তাদেরকে কি করা উচিত, জরিমানা করা উচিত। যে যেই মানুষটা রেল গেট পড়ে থাকা অবস্থায় এইখান থেকে অতিক্রম করছে, তখন ওই পাশে পুলিশ দাঁড়িয়ে থাকবে বা রেলের কর্মচারী দাঁড়িয়ে থাকবে, কিছু মানুষজন, এরা কি করবে, যেই ক্রস করে আসবে তাদেরকে বলবে 500 টাকা ফাইন দাও, 700 টাকা ফাইন দাও, 1000 টাকা ফাইন দাও। এরকম করলে কি হবে, একদিন দুদিন ফাইন দেওয়ার পর মানুষের মধ্যে একটা ভয় চলে আসবে, মৃত্যুর ভয়ের থেকে টাকা চলে যাওয়ার ভয় বেশি মানুষের মধ্যে, তাই না। তখন বলবে এই বাবা গেট পড়ে গেছে, আমি যদি এখন লাইন ক্রস করি তাহলেই আমাকে ওই পারে গেলে 1000 টাকা ফাইন দিতে হবে, না না ভাই থাক, মরে যাবো কিন্তু 1000 টাকা দেবো না, ঠিক আছে, তাহলে আমি দাঁড়িয়েই যাই, আমি আর তাড়াহুড়ো করে লাইন ক্রস করবো না, ট্রেন চলে যাক আমি তারপরেই যাবো, তাহলে আমার 1000 টাকা ফাইন দিতে হবে না। তো আমাদের মানুষজনদের মধ্যে মেন্টালিটিটা এরকমই, তো তারা তখন কি করবে, লাইন ক্রস করবে না। তার মানে কি, এইটা তোমার একটা ঠিকঠাক কাজ বলে মনে হচ্ছে, যে এইটা যদি করা যায় তাহলে এইরকম লাইন ক্রস করা জিনিসটা বন্ধ হয়ে যাবে, আর বন্ধ হয়ে গেলেই কি এই যে ডেইলি 20 জন করে লোক মারা যাচ্ছে এই সংখ্যাটা শূন্যতে নেমে চলে আসবে, তাই না। তার মানে কি হলো, শুধুমাত্র 2 আমার এখানে ঠিক হলো, ক্লিয়ার। তো 7 নম্বরটা বোঝা গেল। এবার চলে আসছি 8 নম্বরে। কি বলছে, বেশিরভাগ উন্নয়ন পরিকল্পনাগুলির কেবল কাগজপত্রগুলিতেই বিকশিত হয়। আচ্ছা, মানে কোন রকম ধরে নাও একটা ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, ডেভেলপমেন্টের কাজ নর্মাল যেরকম কর্মীরা কাজ করে সেটা তো করছেই, তার সঙ্গে সঙ্গে কাগজপত্রগুলিতেও তো বিকশিত হতে হবে, তাই না। মানে কাগজপত্রও তো আমার ডকুমেন্টেশনও ঠিকঠাক থাকতে হবে। মানে সামহাউ অনেকের মনে হয় যে না কাগজপত্রের কোনো দরকারই নেই, শুধুমাত্র লোকে কাজ করলো, জিনিস তৈরি হয়ে গেল, মানে কোনো হিসেব কিতাবের দরকার নেই, কি কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে জিনিস তৈরি হচ্ছে সেগুলোর দরকার নেই, ঠিক আছে, কতদিনের মধ্যে কাজ শেষ হচ্ছে সেগুলোর দরকার নেই, কতজন কাজ করছে সেগুলোর দরকার নেই, মানে এরকম ভাবে হয় না। জিনিসপত্র যেরকম আমার
সবকিছু দরকার, কোয়ালিটি দরকার, মানুষজন দরকার, ঠিক একইভাবে ঠিকঠাকভাবে কাজ হচ্ছে কিনা, প্রপার হিসেব কিতেব সবকিছুর জন্য একটা আমার কাগজপত্রেরও কিন্তু রিকোয়ারমেন্ট আছে। এই টাইপেরই কিছু তোমাকে বিবৃতিতে বলেছে। এরপর বলছে 1 নম্বরে ইনচার্জদের নিয়মিত কাজটি তদারকি করার জন্য নির্দেশ দেওয়া উচিত। তো হ্যাঁ, কাজ তো তদারকি করতেই হবে। তুমি যদি কাজের সুপারভাইজ না করো তাহলে কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটা কি করে বুঝবে? তারা হয়তো ফাঁকি মেরে দিয়ে চলে যাবে, তাই না? সুপারভিশন তো দরকার। আমার মতে তো এটাকে ঠিকই মনে হলো, বাকি দেখা যাক। এরপর বলছে এ জাতীয় বিভাগগুলিতে কাগজের সরবরাহ কমাতে হবে। না, কাগজপত্রের কাজের সরবরাহ কমিয়ে দিলে কি করে হবে? কাগজের সরবরাহ তো কমানো যাবে না। তো সেই দিক থেকে দেখতে গেলে তাহলে এই যে ম্যানেজার, সুপারভাইজার, এই টাইপের পোস্টগুলোর তো কোনো দরকারই ছিল না। এরকম পোস্টে কোনো চাকরি কোনোদিন হতো না, তাই না? তাহলে এইগুলোর দরকার আছে বলেই কেউ সুপারভাইজার হিসেবে কাজ করছে, কেউ ম্যানেজার হিসেবে কাজ করছে, তাই না? তো সেই হিসেবে আমার এটার 1 নম্বরটা একদম ঠিক যাচ্ছে। বোঝা গেল? চলে আসছি আমরা 9 নম্বর প্রশ্নে। তো তোমাদের কেমন লাগছে এটা কিন্তু আমাদের অবশ্যই জানাও। তোমরা না জানালে পরে কিন্তু আমরা বুঝতে পারবো না যে তোমাদের পড়ানোর প্যাটার্নে কিছু চেঞ্জ আনতে হবে কিনা। দেখো 9 নম্বর প্রশ্ন, চেষ্টা করো আনসার কি হবে তোমরা 9 লেখো। আনসার কি হবে তোমরা সেটা এখানে লেখো, 9 লিখে তোমরা আনসার দেওয়ার চেষ্টা করো, দেখো পারছো কিনা। এরপর আমি তোমাদেরকে শেখাচ্ছি কি বলছে। দেখো বলছে কোনো এক কোম্পানির ভারপ্রাপ্ত অফিসারের সন্দেহ হয়েছিল যে কিছু টাকা সিন্দুক থেকে হারিয়ে গেছে। অর্থাৎ একটা কোম্পানি রয়েছে, সেখানে কোনো এক অফিসার রয়েছে যে চাকরি করে, তার কাছে হয়তো টাকা পয়সার দায়িত্ব, টাকা পয়সা সে সিন্দুকে রাখে। কিন্তু তারপরে হঠাৎ একদিন পরের দিন এসে যখন সে টাকা চেক করলো তখন দেখলো যে না, এখানে তো যা টাকা থাকা উচিত ছিল তা টাকা নেই, এখানে তো আমার মনে হয় 10 লাখ টাকা থাকা উচিত, কিন্তু রয়েছে 7 লাখ টাকা, 3 লাখ টাকা মনে হচ্ছে কম হয়েছে। তাহলে এখন আমার কি করা উচিত? বলছে 1 নম্বর, তার উচিত কর্মচারীদের সাহায্যে পুনরায় হিসেব করা এবং হিসেবের খাতাটি পুনরায় দেখা। সে তাহলে এখন কি করবে? যে আবার সে নতুন করে যেই টাকা ওখানে রাখা হয়েছে বা বের করা হয়েছে সেগুলো আবার চেক করবে, তার যা এমপ্লয়ি আছে তাদেরকে নিয়ে। হিসেবের যে খাতা আছে বা কম্পিউটারে যদি হিসেব করে থাকে তাহলে কম্পিউটারে এক্সেল শিট বগেরা সেগুলো সবকিছু চেক করবে। চেক করে দেখবে যে আদেও কি ওখানে 10 লাখ টাকাই থাকার কথা ছিল নাকি 7 লাখ টাকাই থাকার কথা ছিল, সেগুলো সমস্ত কিছু চেক করবে। চেক করার পর তারপর কি বিষয়বস্তু হলো সেটা পরের বিষয়। বলছে না, এটা করা উচিত নয়, তার মনে হলো টাকা কম আছে, সে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়ে দেবে। কোনটা করা উচিত? তাহলে এই দুটো তোমার কাছে অপশন আছে। ইনস্ট্যান্ট তোমার যদি মনে হয় টাকা কম রয়েছে তাহলে তোমার তো প্রথমে আগে এটা দেখতে হবে, তাই না? প্রথমেই যদি পুলিশকে তুমি খবর দিয়ে দাও হিসেব না করে, তাহলে পুলিশও তো এসে তোমাকে সেটাই বলবে যে আপনি কি হিসেব কিতাব করে দেখেছেন ঠিক আছে কিনা। তখন তুমি পুলিশকে বলবে যে না, আমি তো হিসেব করিনি, আমার মনে হয়েছে। তখন পুলিশ বলবে আপনার মনে হওয়াতে কি আছে, আপনি আগে নিজে দেখুন ঠিক আছে কিনা, তারপরে তো পুলিশকে জানাবেন। সে তারপর দেখা গেল নিজে দেখলো, দেখলো না স্যার ভুল হয়ে গেছে, আমার এই হিসেবের ভুল ছিল, আপনাদের পরে বলা উচিত ছিল, আগে আমার নিজের হিসেব করা উচিত ছিল। তার মানে কি আগে হিসেব করা উচিত, আগে পুলিশকে জানানো উচিত নয়, তাই না? তার জন্য এখানে কি হবে, শুধুমাত্র 1, অর্থাৎ 9 এর আনসার হয়ে যাবে কিন্তু অপশন এ। ঠিক আছে, আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন। এই প্রশ্নে কি বলছে, কোনো এলাকায় ভৌম জলে আর্সেনিকের উচ্চস্তর থাকায় এই জলপান বিপজ্জনক। এইটা থাকলো তোমাদের জন্য HW, হোমওয়ার্ক। ঠিক আছে, এইটা আমি করিয়ে দেব না, তোমাদেরকে 9টা প্রশ্ন আমি শিখিয়ে দিয়েছি। এটুকু আমি এক্সপেক্ট করতেই পারি যে একটা প্রশ্ন তোমরা নিজেরা চেষ্টা করবে এবং চেষ্টা করে এটার আনসার 10 ডট কি হবে এক্ষুনি আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠাও। একজন একজন করে কমেন্ট করবে, আমি একজন একজন করে চেক করব যে কে কে ঠিক উত্তর দিচ্ছ। ঠিক আছে, কমেন্ট সেকশনে লিখে পাঠাও যে এটার উত্তর কি হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আশা করি সকলে ভালো আছো, আশা করি সকলের ভালো লাগলো। পরবর্তী ভিডিও অর্থাৎ প্রপোজিশনের পার্ট 3 ভিডিও চাই কিনা সেটা আমাদেরকে জানাও। যদি আজকের চ্যাপ্টারটা মানে আজকের পার্টগুলো ভালো লেগে থাকে আমাদেরকে, তাহলে প্রপোজিশন পার্ট 3 ভিডিও চাই এরকম ভাবে লিখে পাঠাও, তাহলে কিন্তু আমরা সেই হিসেবে তোমাদের জন্য খুব শীঘ্রই পরবর্তী ভিডিও এবং পরবর্তী চ্যাপ্টারগুলোর ভিডিও একে একে কিন্তু নিয়ে আসবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সুখে থেকো, ভালো থেকো, টাটা।